গুড মর্নিং স্টুডেন্টস, মার্টিন লুথার কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা কোষ এবং এর গঠন সম্পর্কিত বেশ কিছু কোষীয় অঙ্গাণু যেমন রাইবোজোম, গলজি বডি সম্পর্কে পড়েছিলাম। রাইবোজোমকে বলা হয়েছিল প্রোটিন ফ্যাক্টরি এবং গলজি বডি সেটা আরেক ধরনের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি উদ্ভিদের ক্ষেত্রে বলা হয়েছিল। তো আজকে আমরা কোষীয় অঙ্গাণুর মধ্যে লাইসোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে জানব। চলো শুরু করি। লাইসোজোম শব্দটি মূলত হচ্ছে দুইটা শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে লাইসো আর একটা হচ্ছে জোম। লাইসো শব্দের অর্থ হচ্ছে হজমকারী আর জোম শব্দের অর্থ হচ্ছে বস্তু, অর্থাৎ দাঁড়াচ্ছে লাইসোজোম শব্দের অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে হজমকারী বস্তু। সাধারণত অনেক সংখ্যক হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম একটা দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ হয়েই এই লাইসোজোম তৈরি করে। সর্বপ্রথম 1955 সালে ক্রিস্টিয়ান দ্য দুবে এই অঙ্গাণুটির নামকরণ করেন হচ্ছেন লাইসোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর থেকেই সর্বপ্রথম হচ্ছে এদের উৎপত্তি এবং গলজি বডি কর্তৃক হচ্ছে এরা প্যাকেজকৃত হয়ে থাকে। প্রাণীদেহের মূলত শ্বেত রক্তকণিকায় অধিক সংখ্যক লাইসোজোম দেখা যায়। প্রায় সব প্রাণী কোষ, বিশেষ করে বৃক্ককোষ, অন্ত্রের আবরণী কোষেও লাইসোজোম থাকে। আরবিসিতে লাইসোজোমটা হচ্ছে সাধারণত থাকে না। আরবিসি বলতে আমরা বুঝি রেড ব্লাড কর্পাসেলস বা লোহিত রক্তকণিকা। সম্প্রতি উদ্ভিদ কোষেও লাইসোজোমের ন্যায় হচ্ছে স্ফেয়ারোজোম আবিষ্কৃত হয়েছে। এদেরকে হচ্ছে অয়েলোজোম বলে। তো এরা হচ্ছে আকারে ছোট বা হচ্ছে তেল জাতীয় পদার্থ হচ্ছে মূলত ঝিল্লিবদ্ধ করে বা প্যাকেজকৃত করে, যে প্রধান কাজ। তবে এটার উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে এক স্তর বিশিষ্ট বলে জানা যায়। এটার মূলত হচ্ছে ভৌত গঠন যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় যে এটা একটা বৃত্তাকার এবং এদের ব্যাস হচ্ছে 0.2 থেকে 0.8 মাইক্রোমিটার এর ব্যাস। তো বৃক্ক কোষের লাইসোজোম বৃক্ক কোষের সবচেয়ে লাইসোজোমটা হচ্ছে অপেক্ষাকৃত বড় হয়ে থাকে। প্রতিটি লাইসোজোমই হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা গঠিত, যার কিনা লিপোপ্রোটিন নির্মিত, অর্থাৎ লিপিড এবং প্রোটিন বাইলেয়ার দ্বারা হচ্ছে আবদ্ধ থাকে। এদের যেই দেখা যায় যে লাইসোজোমের ঝিল্লিটা বিদীর্ণ হতে অনেক সময় হচ্ছে সহায়তা করে। কিছু কিছু যেই ঝিল্লিটা হচ্ছে স্থিতি দান করে, যার ফলে হচ্ছে লাইসোজোম থেকে যে এনজাইমগুলো সেগুলো হচ্ছে বের হয়ে আসতে পারে না। তাই এই লাইসোজোমগুলো দেখা যায় যে আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ঝিল্লিটা বিদীর্ণ হতে সহায়তা করে এই প্রাচীরগুলো। সেই ক্ষেত্রে হচ্ছে এদের এনজাইমগুলো বের হয়ে আসে, এটাকে হচ্ছে অটোলাইসিস বলে, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ কোষের ক্ষেত্রে। এদেরকে ল্যাবিলাইজার বলা হয়। তো চলো একটু ছবিটা দেখি লাইসোজোমের। দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বৃত্তাকার। এখানে বেশ কয়েকটি পার্ট বা এটার ভেতরে কি কি আছে সেটা দেখানো হয়েছে। অপাচিত চর্বি আছে। এখানে দেখো কিছু পরিমাণ মায়োলিন দানা আছে, যেটা কিনা এখানে দেখানো হয়েছে। এছাড়া ছোট ছোট গহ্বর আকৃতির আছে, যেটাকে ভ্যাকুয়াল বলা হয়েছে। আর মূলত লাইসোজোমের ভেতরে প্রচুর পরিমাণে এনজাইম থাকে, যেটা কিনা আবদ্ধ থাকে। এখানে দেখানো হয়েছে পরিপাকৃত এনজাইম। লাইসোজোমের কাজ, মূলত লাইসোজোমকে আমরা কোষীয় অঙ্গাণু হিসেবে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করি এর কাজের জন্য। কারণ এরা সর্বপ্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজটা করে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এরা জীবাণু ধ্বংস করতে পারে।
অর্থাৎ বাইরে থেকে কোনো জীবাণু বা বাইরে থেকে কোনো অপ্রয়োজনীয় জিনিস যদি কোষের ভেতরে প্রবেশ করে, তখন সেটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় হচ্ছে জীবাণুটাকে ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া মূলত হচ্ছে জীবাণুটার চারিদিকে ফ্যাগোজোম বা হচ্ছে অস্থায়ী ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে এভাবে হচ্ছে যেই জীবাণু, সে জীবাণুটার চার সাইডে ঘিরে ধরে। অন্য কালার দিই একটু, এটাকে ঘিরে ধরে এবং পরবর্তীতে সেই কোষটার ভেতরে সম্পূর্ণভাবে জীবাণুটাকে প্রবেশ করিয়ে ফেলে এবং সেটা হচ্ছে চারিদিকে আবৃত করে ফেলে কোষীয় অঙ্গাণুর এই আবরণ দ্বারা। এটাই মূলত হচ্ছে লাইসোজোমের প্রধান কাজ। সেকেন্ডলি দেখা যায় যে এরা বিগলনকারী এনজাইম সমূহকেও আবদ্ধ রাখে, অর্থাৎ এদের ভেতরে যে এনজাইম থাকে সেখানে কিছু এনজাইম থাকে বিগলনকারী এনজাইম, অর্থাৎ এই এনজাইমগুলো যদি খোলা অবস্থায় থাকতো কোষের অন্যান্য অঙ্গাণু নষ্ট করে ফেলতো, অথবা কোষটাই অটোমেটিকলি ভেঙে যেত বা নষ্ট হয়ে যেত। তো সেটাই দেখো কি হয়, তীব্র খাদ্য অভাব যখন পড়ে, অর্থাৎ প্রতিকূল পরিবেশে একটা সেল যখন থাকে, তখন যদি খাবার এবং পানীয় যদি না পেয়ে থাকে, তখন তার প্রাচীরটা ভেঙে যায় এবং প্রাচীর ভেঙে এই যেই বিগলনকারী এনজাইমগুলো ছিল, এই এনজাইমগুলো বের হয়ে আসে এবং কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে বিনষ্ট করে। অনেক সময় এই যেই জীবকোষগুলো যদি হচ্ছে অকেজো থাকে, অর্থাৎ সেখানে যদি কোনো প্রকার খাবার বা পানীয় যদি রেগুলার না পাস করে, তখন এই অকেজো কোষগুলোকেও কিন্তু সম্পূর্ণভাবে অটোলাইসিস প্রসেসের মাধ্যমে এটা ধ্বংস করে। তাই এদেরকে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াডও বলা হয়। খুবই ইম্পর্টেন্ট। মূলত অটোলাইসিসটা আসলে কি? অটোলাইসিস বলতে হচ্ছে নিজেই নিজের কোষগুলোকে খেয়ে ফেলা বা ধ্বংস করে ফেলা, লাইসিস করে ফেলা। তো এই অটোলাইসিস পদ্ধতিতেই সে মূলত হচ্ছে অপ্রয়োজনীয় কোষ বা অকেজো কোষ, যেটা কাজ করতেছে না, কোনো বসে আছে, কোনো নাই শরীরের মানে অপ্রয়োজনীয় কোষ, সেটা হচ্ছে নষ্ট করে ফেলে। এছাড়া এরা কিছু পরিমাণে কোষে ক্যারাটিন প্রস্তুত করে, মাঝে মাঝে এটা ক্যান্সার সৃষ্টি করতেও সহায়তা করে। তাই লাইসোজোম যদি নিয়ন্ত্রিত না থাকে, সেটা সেলের জন্য খুবই ক্ষতিকর। আবার যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে খুবই ভালো, সেটা হচ্ছে বাইরের যে জীবাণু সেগুলোকে ধ্বংস করতেছে, ওয়ান কাইন্ড অফ যেই প্রতিরক্ষা ব্যবস্থা কোষের নিজস্ব, সেটাতে সে সহায়তা করতেছে। তো এই হচ্ছে লাইসোজোমের কাজ। লাইসোজোম যেহেতু এনজাইমটা সংরক্ষণ করে, অর্থাৎ এনজাইম এক ধরনের কিন্তু প্রোটিন সাবস্টেন্স, তো লাইসোজোম থেকে যেহেতু প্রোটিনটা বের হচ্ছে, তাই অনেকে লাইসোজোমকে আর রাইবোজোমকে একত্রিত মানে একই মনে করে ফেলে, কিন্তু আসলে লাইসোজোম আর রাইবোজোম এক না। রাইবোজোম সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। চলো, কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য আছে রাইবোজোম এবং লাইসোজোমের মধ্যে, সেগুলো একটু আমরা দেখে নিই। প্রথমেই দেখা যাচ্ছে যে রাইবোজোম এর আবরণ মূলত হচ্ছে থাকে না। রাইবোজোমে আমরা ছবিটা দেখেছিলাম, এরকম একটা সাব ইউনিট থাকে, এরকম আরেকটা সাব ইউনিট থাকে। মূলত হচ্ছে রাইবোজোম হচ্ছে দুইটা সাব ইউনিট বা দুইটা পার্ট দিয়ে হচ্ছে গঠিত। এটাতে কোনো আবরণই থাকে না। পক্ষান্তরে লাইসোজোম আমরা দেখলাম যে এরকম দুইটা, অর্থাৎ দ্বিস্তরী একটি আবরণ দ্বারা হচ্ছে লিপোপ্রোটিনের আবরণ দ্বারা হচ্ছে আবৃত থাকে। রাইবোজোমের অবস্থান হচ্ছে কোষের যেই অঙ্গাণুর গায়ে লাগানো থাকতে পারে, অথবা সাইটোপ্লাজমে বিচ্ছিন্নভাবে সে থাকতে পারে, কিন্তু লাইসোজোম সেটা হচ্ছে সাইটোপ্লাজমের সর্বত্র প্রায় সমানভাবে সাজানো থাকে। মূলত রাইবোজোমটা হচ্ছে আমরা কোষের দেখা যায় যে বিচ্ছিন্ন অবস্থায় থাকে, কোথাও বেশি, কোথাও কম, কোথাও গুচ্ছাকারে থাকে, কিন্তু লাইসোজোমটা হচ্ছে সব জায়গায় সমানভাবে সাজানো থাকে। রাইবোজোমের ক্ষেত্রে গঠনগতভাবে আমরা যদি দেখি, এরা হচ্ছে আরএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত, অর্থাৎ এখানে আরএনএ থাকে আর হিস্টোন প্রোটিন থাকে। আর
লাইসোজোমের ক্ষেত্রে সেটা হচ্ছে এদের বিভিন্ন ধরনের এনজাইম কিন্তু এদের ভেতরে হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, বিদ্যমান থাকে। খণ্ডকায়ন মূলত আমরা দেখলাম যে রাইবোজোমের গঠনে এরা মূলত হচ্ছে দুইটা অসমান খণ্ডে বিভক্ত থাকে। প্রকৃত কোষের ক্ষেত্রে একরকম, আবার সেটা অপ্রকৃত কোষের ক্ষেত্রে বা হচ্ছে আদি কোষ বা হচ্ছে ক্ষেত্রে হচ্ছে আরেক রকম। কিন্তু লাইসোজোমের ক্ষেত্রে এটা কিন্তু কোনো খণ্ডায়িত না, এটা হচ্ছে একক একটা অঙ্গাণু যেটার ভেতরে কোনো খণ্ড নেই। মূলত প্রোটিন সংশ্লেষ করাটাই হচ্ছে রাইবোজোমের প্রধান কাজ, কিন্তু লাইসোজোমের মূলত হচ্ছে আন্তঃকোষীয় পরিপাক, অর্থাৎ আন্তঃকোষীয় পরিপাকের মাধ্যমে জীবাণু নষ্ট করা, অথবা হচ্ছে কোষীয় যেই অঙ্গাণু যেটা হচ্ছে অপ্রয়োজনীয়, নষ্ট হয়ে গেছে বা অকেজো, সেটাকেও ধ্বংস করা। ইভেন কোষটাও যদি অকেজো থাকে সেটাকে অটোলাইসিস প্রসেসে খেয়ে ফেলাটাও কিন্তু লাইসোজোমের অন্যতম কাজ। মূলত হচ্ছে আন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করাটাই হচ্ছে লাইসোজোমের প্রধান কাজ। এরপরে চলে আসি আমাদের আরেকটি কোষীয় অঙ্গাণু সম্পর্কে আজকে জানবো, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা সংক্ষেপে ER নামে জানি। বিজ্ঞানী পোর্টার সর্বপ্রথম তার সঙ্গীদের নিয়ে 1945 সালে যকৃৎ কোষে এটি আবিষ্কার করেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রথম নামকরণ করা হয় হচ্ছে 1953 সালে। আলবার্ট ক্লট এবং কেইথ পোর্টার মূলত হচ্ছে পোর্টার এবং তার যে সঙ্গী আলবার্ট ক্লথ, তারা মিলে মূলত মুরগির যে ভ্রূণীয় কোষ, অর্থাৎ ভ্রূণ বলতে আমরা বুঝি একেবারে যেই একটা অপত্য কোষ, প্রথম যেই মুরগির যে শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে যে প্রথম যেই সেলটা হয় জাইগোট, সেই জাইগোট থেকে পরবর্তীতে যেই বিকাশের ফলে যে একটা অবয়ব তৈরি হয় মুরগির, সবচেয়ে ছোট মুরগির ডিমের ভেতরে হয়ে থাকে এটা। তো এই যে ভ্রূণ, ওইটাকে বলা হচ্ছে ভ্রূণ। সেই ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজমে প্রথম হচ্ছে এটা আবিষ্কার করেন। এদের উৎপত্তি মূলত হচ্ছে সাইটোপ্লাজমীয় যে ঝিল্লি সেটা থেকে, অথবা নিউক্লিয় ঝিল্লি থেকেও এদের উৎপত্তি হয়ে থাকে। এদের গঠনগতভাবে যদি আমরা চিন্তা করি, এদের গঠনের মধ্যে 60 থেকে 70% হচ্ছে মূলত হচ্ছে প্রোটিন সাবস্টেন্স, অর্থাৎ প্রোটিন থাকে প্রচুর পরিমাণে। এছাড়া এতে RNA থাকে, গ্লাইঅক্সিজোম থাকে, মাইক্রোজোম থাকে। এদের দেখা যায় যে লিপিড মূলত হচ্ছে বাকি যেই মূলত প্রোটিন থাকার পরে বাকি যেই পার্ট সেটাতেই হচ্ছে লিপিড, RNA, গ্লাইঅক্সিজোম, মাইক্রোজোম সন্নিবিষ্ট থাকে, অর্থাৎ 30 থেকে 40 ভাগের মধ্যে এটা থাকে। প্রায় 15 ধরনের 15 টাইপস অফ এনজাইম এটার ভেতরে আবদ্ধ থাকে। এছাড়াও আরও কিছু পার্ট থাকে যা কিনা RNA, অমসৃণ যেটা আছে সেখানে RNA থাকে, গ্লাইঅক্সিজোম নামক ক্ষুদ্রকণা থাকে। এনজাইমগুলোর মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট এনজাইম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটেস, সক্রিয় ATPase এবং NADH, ডায়াফোরেজ ইত্যাদি। দেখো ছবিতে এন্ডোপ্লাজমিক জালিকার ছবি দেখানো হয়েছে। এখানে অসংখ্য দানাদার পদার্থ আছে। এই দানাদার পদার্থযুক্ত যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাকে বলা হয় হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে এগুলো রাইবোজোম থাকে প্রচুর পরিমাণে এদের গায়ে, এই কারণে এটা হচ্ছে অমসৃণ বা দানাদার হয়ে থাকে। এখানে কিছু রাইবোজোম ছাড়া অর্থাৎ মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আছে, যা ছবিতে দেখানো হয়েছে। এছাড়াও এই যেই এন্ডোপ্লাজমিক জালিকাগুলো, এগুলো একটা একটার সাথে সিস্টার ভাবে বা হচ্ছে সন্নিবিষ্ট থাকে, এই কারণে এটার নাম কিন্তু সিস্টারনি বলা হয়েছে। এবং দুইটা সিস্টার যেই পার্ট, সেই সিস্টারনির মাঝে কিন্তু একটা এই যে নলাকার যে পথ আছে, এখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু নলাকার একটা পথ আছে, এটাকে বলা হয় হচ্ছে আন্তঃসিস্টারনি সংযোগ।
এবং পুরোটাই হচ্ছে ঝিল্লি সন্নিবিষ্ট, অর্থাৎ হচ্ছে ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে, লিপোপ্রোটিন সমৃদ্ধ ঝিল্লি এবং প্রচুর পরিমাণে রাইবোজোম অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থেকে থাকে। তাই দেখা যায় যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুই প্রকারে ভাগ করা হয়। রাইবোজোমের উপস্থিতির ভিত্তিতে যদি রাইবোজোম উপস্থিত থাকে তাহলে সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং রাইবোজোম যদি অনুপস্থিত থাকে অর্থাৎ উপস্থিত না থাকে, পরিষ্কার থাকে, রাইবোজোমের যদি অ্যাবসেন্সের উপর ভিত্তি করে এটাকে মসৃণ ইয়ার বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়ে থাকে। এছাড়া এদের ভৌত গঠনভাবে অর্থাৎ হচ্ছে এটার সন্নিবিষ্ট কীভাবে আছে সেটার উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে ভ্যাসিকল, আর একটা হচ্ছে টিউবিউল। আমরা মাত্রই দেখলাম সিস্টার্নি, যেটা হচ্ছে একটার সাথে আরেকটা খুব ঘন সন্নিবিষ্টভাবে হচ্ছে এভাবে লাগানো থাকে, এভাবে ছবিতে ছিল। অর্থাৎ সিস্টার্নিগুলো হচ্ছে একটা একটার সাথে ঘন সন্নিবিষ্ট থাকে এবং মাঝখানে কিন্তু আন্তঃসিস্টার্নি সংযোগ থাকে। এছাড়া ভ্যাসিকলের ক্ষেত্রে আমরা জানি যে ভ্যাসিকলটা হচ্ছে মূলত হচ্ছে বর্তুলাকার ফোস্কার মতন, এবং এটা একটু সাইজে ছোট হয় এবং দেখতে হচ্ছে এরকম, অনেকটা ডিম্বাকৃতিরও হয় অনেক সময়। এরকম হচ্ছে ভ্যাসিকল, এবং যেটা হচ্ছে এখানে। আর সবার লাস্টে এটার ভ্যাসিকলটা হচ্ছে এটা সবচেয়ে ফোস্কার মতন, এটার যে ব্যাস সেটা হচ্ছে 25 থেকে হচ্ছে 50 মিলিমাইক্রন, হয়ে থাকে। এছাড়া টিউবুলারটা অনেকটা হচ্ছে টিউবের মতন এবং শাখান্বিত, অথবা মাঝে মাঝে অশাখান্বিত হয় এরকম টিউবের মতন, এবং কখনো কখনো দেখা যায় এটা শাখান্বিত থাকে এরকম। এরকম থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টিউবুলারটা। এটার ক্ষেত্রে এটা একটু ভ্যাসিকল থেকে সাইজে একটু বড় হয়, এবং এটার যেই ব্যাস সেটা হচ্ছে 50-এর বেশি থাকে, 50 থেকে 190 মিলিমাইক্রন পর্যন্ত হতে থাকে। এদের টিউবুলার ক্ষেত্রে নর্মালি হচ্ছে কোনো রাইবোজোমটা যুক্ত থাকে না, তবে সিস্টার্নের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে রাইবোজোম সংযুক্ত থাকে। দেখো এখানে ছবিতে দেখানো হয়েছে সিস্টার্নিতে রাইবোজোম থাকে, উপস্থিত আছে। ভ্যাসিকলগুলো হচ্ছে অনেকটা ফোস্কার মতন, এবং টিউবুলার যেটা এখানে শাখান্বিত অশাখান্বিত দুই রকমই থাকতে পারে, তবে এখানে রাইবোজোমটা সাধারণত সংযুক্ত থাকে না। রাইবোজোম উপস্থিতি বা অনুপস্থিতি যেটাই হোক না কেন, দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেই কোষের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো গঠন। একটা কোষে যদি কোষে নর্মালি হচ্ছে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু থাকে, সাইটোপ্লাজম থাকে, প্রোটোপ্লাজম থাকে। এগুলোর মধ্যে যদি একটু শক্ত বা দৃঢ়তা না থাকে, দেখা যায় একটা কোষ আরেকটা কোষের সাথে কিন্তু লেগে যাবে। লেগে গেলেও দেখা যায় যে নিজেদের মধ্যে কোনো রিজিডিটি থাকে না বা দৃঢ়তা থাকে না, কোনো কাঠামো থাকে না। কিন্তু এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাই হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে একটা কাঠামো তৈরি করে, অর্থাৎ একটা কোষের মধ্যে নিজস্ব একটা রিজিডিটি বা দৃঢ়তাটা তৈরি করে দেয়। সেকেন্ড যে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, এটা হচ্ছে যেই সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম থাকে, অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো মূলত হচ্ছে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম থেকে থাকে, সেই রাইবোজোম থেকে প্রোটিনটা সংশ্লেষ হয়। শুধু তাই নয়, সেই প্রোটিনটা থেকেই পরবর্তীতে হচ্ছে পার্শ্ববর্তী অথবা হচ্ছে অঙ্গাণু অথবা দূরবর্তী কোষীয়
যেই অঙ্গাণুগুলো আছে সেগুলোর মধ্যে এই প্রোটিনটা বা এনজাইমটা বা কোষের অন্যান্য কোনো পুষ্টি যদি থেকে থাকে সেটা সে পরিবহনেও সহায়তা করে থাকে। এন্ডোপ্লাজমিক মসৃণ যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা থেকে মূলত হচ্ছে লিপিড, হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড এগুলো হচ্ছে সংশ্লেষ করে থাকে। এগুলো প্রোটিন সংশ্লেষ না করলেও কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উপাদান কোষে সংশ্লেষণ করে থাকে, যা কিনা এগুলোও কিন্তু পরিবহনে বা যেই জায়গাটায় হরমোন দরকার বা যে জায়গায় গ্লাইকোজেন দরকার, যে জায়গায় ভিটামিন বা স্টেরয়েড দরকার, সেগুলো কিন্তু সেখানে পৌঁছে দেওয়ার কাজটাও কিন্তু বা পথটা তৈরি করে দেয় এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ফোর্থ যে ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে কোষে যে অনুপ্রবেশকারী বিভিন্ন বিষাক্ত পদার্থ থাকে এগুলাকে সে নিষ্ক্রিয় করতে সহায়তা করে। ফিফথ যেই কাজ সেটা হচ্ছে প্রোটিন পরিবহনে সহায়তা করে। এটা অলরেডি আমি বলে ফেলেছি। প্রোটিন যেহেতু সে সংশ্লেষ করে এবং হরমোন, লিপিড, গ্লাইকোজেন এগুলোও যেহেতু সে সংশ্লেষ করে, এগুলো কিন্তু সে প্রয়োজনীয় জায়গাটায় অর্থাৎ যে জায়গায় এটা প্রয়োজন সেই জায়গায় কিন্তু সেটা পৌঁছে দিতে সহায়তা করে। এছাড়া লিপিড এবং প্রোটিনের আরও কিছু কাজ যেগুলো হচ্ছে আন্তঃবাহক হিসেবেও কিন্তু সে কাজ করে থাকে। তারপরে সে হচ্ছে অনেক ক্ষেত্রে যে এদের মধ্যে যে কোষীয় প্রাচীরে যে সেলুলোজটা তৈরি হয়, কেউ কেউ ধারণা করে ওই সেলুলোজটাও কিন্তু এই এন্ডোপ্লাজমিক জালিকা থেকে উৎপন্ন হয়। কখনো কখনো কেউ কেউ বলে যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে হচ্ছে এই যে কোষে অনুপ্রবেশকারী যে বিষাক্ত পদার্থ সেগুলো সে লাইসোজোমের মতনই বা সেখান থেকে লাইসোজোম যেভাবে কোষ জীবাণুটাকে ধ্বংস করে সেখানে সেই জীবাণুটাকে বিষাক্ত পদার্থকে সে নিষ্ক্রিয় করে ফেলে, অর্থাৎ হচ্ছে সে শোষণ করে ফেলে, এভাবে সে নিষ্ক্রিয় করে। তো এরকম আরও অসংখ্য কাজ করে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অনেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলজি বডি দুটাকে মিলিয়ে ফেলে বা হচ্ছে দুটাকে একই মনে করে। তো আসলে এটা দুইটা হচ্ছে আলাদা কোষীয় অঙ্গাণু। চলো আমরা দুইটার মধ্যে কিছু পার্থক্য জেনে নেই, যেহেতু গলজি বডিটা আমরা সম্পর্কে লাস্ট ক্লাসে পড়েছিলাম। তো এই দুইটার মধ্যে চলো আমরা তুলনা করে দেখি। গলজি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুইটার কিন্তু অবস্থানগতভাবেই হচ্ছে কিছু পার্থক্য রয়েছে। সকল প্রকৃত কোষেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, কিন্তু গলজি বডিটা সকল প্রকৃত কোষে থাকে না, প্রাণী কোষে অধিক পরিমাণে থাকে। গলজি বডিটা মূলত হচ্ছে প্রাণী কোষে অধিক পরিমাণে থাকে, উদ্ভিদ কোষে কিন্তু গলজি বডিটা তুলনামূলক কম থাকে। বিস্তৃতি যেটা সেকেন্ড পার্থক্য সেটা হচ্ছে কোষঝিল্লি থেকে নিউক্লিয়ার মেমব্রেন পর্যন্ত এটা বিস্তৃত থাকে, আর নিউক্লিয়াসের কাছাকাছি মূলত হচ্ছে গলজি বডিটা থাকতে বেশি পছন্দ করে বা অবস্থানটা দেখা যায়। মসৃণতা দেখা যায় যে আবরণী ঝিল্লি মসৃণ হয় এবং অমসৃণ হয়। দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলামই আমরা দেখলাম, মূলত রাইবোজোমের উপস্থিতিতে এই মসৃণ এবং অমসৃণটা হয়ে থাকে। গলজি বডিটা মূলত হচ্ছে এটা মসৃণ, এখানে কোনো রাইবোজোমের উপস্থিতি সাধারণত দেখা যায় না। জালিকা সমস্ত সাইটোপ্লাজমেই জালিকা সৃষ্টি হয়ে অবস্থিত, কিন্তু গলজি বডির ক্ষেত্রে সাইটোপ্লাজমে কোনো জালিকা সৃষ্টি করে না বা কাঠামো তৈরি করে না। কাজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত হচ্ছে কাঠামো গঠন এবং আন্তঃপরিবহনে সহায়তা করে। বিভিন্ন ধরনের প্রোটিন, স্টেরয়েড, হরমোন এই ধরনের পদার্থ সে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করতে সহায়তা করে। আর গলজি বডি মূলত হচ্ছে সংশ্লেষ এবং ক্ষরণকারী কাজ সহায়তা করে থাকে। তো এই ছিল আজকের ক্লাসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোম, যেটা খুব গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু সম্পর্কে আজকে আমরা জানলাম। লাস্ট ক্লাস এবং আজকের ক্লাসেই মূলত হচ্ছে কোষীয় অঙ্গাণুর সবচাইতে ইম্পর্ট্যান্ট দুইটা ক্লাস করলাম আমরা। তো আগামী ক্লাসে আমরা নিউক্লিয়াসের আভ্যন্তরীণ যেই গঠনের মধ্যে যেই ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোম সম্পর্কে জানবো এবং পরবর্তীতে আমরা আরও ডিটেলস ডিএনএ, আরএনএ এদের গঠন সম্পর্কে জানবো। তো
তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা অবশ্যই কোশ্চেন করবে কমেন্ট বক্সে, এবং তোমাদের যেই রোল এবং নাম এটা কমেন্ট বক্সে লিখে দিবে। যারা কষ্ট করে ক্লাসটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল আমার পক্ষ থেকে। আগামী 25 তারিখে তোমাদেরকে হয়তোবা কলেজে কল করা হয়েছে, তো তোমরা কলেজে মার্জিত ড্রেসে চলে আসবে। সকাল 10টা বাজে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। এবং সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।